এস্টিমেটেড। তুমি একটা ধারণা করছো, তুমি কিছু লিটারেচার আর্টিকেল রিভিউ করেছো, তুমি স্টাডি করেছো, তুমি দেখেছো যে এটার সাথে এটা পসিবল হতে পারে। থিসিসিক্যালি দুইটা ভাবে হয়, একটা প্রপোজাল আর একটা না তুমি থিসিস জিনিসটা একটাই, একটা হচ্ছে প্রপোজালটা হচ্ছে যখন তুমি একটা কাজ করতে যাচ্ছ। ধরো আমি এখন হচ্ছে কি বলে আমি খেলতে যাব, খেলতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কেটস করতে হবে, আমাকে ইউনিফর্ম করতে হবে, খেলার জন্য ব্যাট নিতে হবে, বল নিতে হবে, আমার এখান থেকে যাইতে হবে, ওখানে যাই রিক্সা উঠতে হবে, মাঠে যেতে হবে, দেন আমাকে এই জিনিসগুলো এবং খেলার ক্ষেত্রে আমি ব্যাটিংয়ে নামলে আমি কীভাবে খেলবো, আমি বোলিংয়ের সময় আমি কোন ধরনের বল করবো, ফিল্ডিংয়ের সময় কী করবো, এই জিনিসগুলো কিন্তু আমি একটা দ্বারা প্ল্যান করতে পারি। প্রপোজাল ওয়ান কাইন্ড অফ প্ল্যান। আর যখন আমি এই প্ল্যান অনুযায়ী কাজ করতে যাই, ব্যাটিংয়ে যে আমি ভাবলাম যে আমি হচ্ছে সিঙ্গেল দেবো, কিন্তু বল ভালো পেলাম 6 মেরে দিলাম, কথা বলে না আমার যদি এরকম হয় যে আমি 6 মারতে যাই বোর্ড আউট, আমার প্ল্যান ছিল সেঞ্চুরি। এই যে জিনিসগুলো ডিফারেন্সটা বুঝতে পারছো, প্রপোজাল হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং, রিসার্চ প্ল্যানিং। এবং আমি যে এই ক্ষেত্রে যে প্ল্যানিংগুলি করতেছি আমি কিন্তু আন্দাজে করতেছি, আমার মোটামুটি প্র্যাকটিস আছে, আমার মোটামুটি কি আছে খেলার সম্বন্ধে ধারণা আছে, আমি খেলতে পারি, কী কী লাগে আমি জানবো। সেমভাবে তুমি যে টপিকটা নিয়ে কাজ করবে সেই টপিক সম্বন্ধে তুমি অলরেডি স্টাডি করছো, সেই স্টাডিগুলি কোথা থেকে করছো, এই যে রেফারেন্সেস লিটারেচার রিভিউ, এই রেফারেন্সে ওই যারা এগুলো নিয়ে কাজ করেছে, রিলেটেড কাজ করেছে, তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তুমি ইন্ট্রোডাকশনে দিয়ে দেবে, লিটারেচার রিভিউতে দিয়ে দেবে। বুঝতে পারছো? আমি একটা ডাক করে দেবো, দেখলেই বুঝতে পারবো। প্রথম কাজটা হচ্ছে একটা প্রপোজাল রেডি কীভাবে করতে হয়, একটা টাইটেল সিলেকশন কীভাবে করতে হয়। টাইটেল সিলেকশন অথবা নতুন টপিক সিলেকশনের ক্ষেত্রে মোটামুটি আমি দেখাই দিয়েছিলাম, তাই না? তোমরা সার্চ কোথায় করবা, থিঙ্কিংটা কীভাবে করবে, সেই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করলে গুগল স্কলারে যে রিসার্চ রিলেটেড যে যদি তুমি টপিক রিলেটেড সার্চ দাও দেখবে যে রিলেটেড অনেক কাজ আসছে। এবং পেপারও দিয়েছিলাম, পেপারেও সেই ক্ষেত্রে তোমরা একটু বুঝতে চেষ্টা করছিলে যে না এটা দিয়ে যদি আমি এইভাবে কাজ করি তাহলে মানে সার্চিং অপশনটা তোমাদের আমি শিখাই দিয়েছিলাম, এবং থিঙ্কিং কীভাবে করে নতুন কিছু আনতে হবে সেই জিনিসগুলো মোটামুটি ধারণা দিয়েছিলাম। যখন এইটা তুমি থিসিস প্রপোজালটা করতে যাবা তখন দেখবা যে অনেক কিছু তোমার ইজি হয়ে যাচ্ছে। আর যদি একজন ভালো থিসিস প্রপোজাল লিখতে পারে, রিসার্চ প্রপোজাল লিখতে পারে, তার জন্য মোটামুটি বই লেখাটা খুব ইজি হয়ে যায়। এটা 3-4 পেজের একটা ইয়ে আছে, ডাক কপি আমার কাছে আছে, আমি আমার মাস্টার্সের জন্য করেছিলাম, ওইটাই তোমাকে দিয়ে দেবো, ওটা দেখতে পারো। প্যাটার্ন অনুযায়ী তোমরা হচ্ছে একটা করবা, তোমরা আমি যে কাজটা দিয়েছিলাম সেটার উপরে করতে পারো, অথবা তোমরা একটা নতুন একটা কিছু নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে অবশ্যই স্টাডি করতে হবে সময় সাথে। ঠিক আছে? এবং যখন পেপারগুলো পড়বো কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে। একটা পেপার যখন নামাবে ডাউনলোড করবো আর্টিকেল, তখন কয়েকটা জিনিস মাথায় রাখবে। অ্যাবস্ট্রাক্টটা একটু পড়ার চেষ্টা করবে, অ্যাবস্ট্রাক্টটা পড়ার পরে দেন যেটা আছে কী দিয়ে কাজ করছে, ম্যাটেরিয়াল নিবা, ম্যাটেরিয়ালগুলো দেখবা, মেথডটা একটু ভালো করে দেখবা, তারপরে হচ্ছে কনক্লুশনটা দেখবা। কনক্লুশন এই কয়েকটা জিনিস দেখার পরে তোমার কাছে বেসিক একটা আইডিয়া আসবে, এই ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিস মেথডে এই কাজটা করেছে এবং এই আউটপুট পাইছে। এই কয়েকটা জিনিস যখন মাথায় আসবে তখন তুমি আস্তে আস্তে কী করবা, তুমি রেজাল্টগুলো দেখতে থাকবে, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। আচ্ছা এইটা পাইছে, এইভাবে পাইছে, তখন হচ্ছে তোমার পেপারটা পড়তে ভালো লাগবে। এবং একটা পেপার যখন নিবা সাথে একটা ডায়েরি নিবা, অথবা ওয়ার্ড তোমার কম্পিউটারে তোমার হচ্ছে গুগল ডক যেটা আছে নোটে নিতে পারো, সাথে সাথে তুমি এটা হচ্ছে নোট করবো। যেমন হচ্ছে এই থিসিসের ফাইন্ডিংসটা কি, কনক্লুশন অ্যাবস্ট্রাক্টে পাবো, কী ম্যাটেরিয়াল ইউজ করছে, ম্যাটেরিয়াল তো 2-4টা থাকে, কী ম্যাথড ইউজ করছে সে 2-1টা মেথড। তারপরে হচ্ছে তোমার রেজাল্ট ডিসকাশনে যে
এটার ক্ষেত্রে এটা ডেভেলপ হয়েছে, এটার ক্ষেত্রে এটা ডেভেলপ হয়েছে। এরকম এক পেজের মধ্যে তুমি একটা পেপারের সামারি করে দিতে পারো। আমার কথা কি বুঝতেছো? কিন্তু তোমার জিনিসটা হচ্ছে যখন এই জিনিসগুলো তুমি একটু মানে প্র্যাকটিস করা শুরু করবে, দেখবে যে একটা পেপার নেওয়া হয়েছে 20 পেজ, তোমার মাথা পাগল হয়ে যাচ্ছে। আর কেমন করবে? তুমি জাস্ট আগে অভ্যাসটা শুরু করো। অভ্যাসটা হচ্ছে জাস্ট এই যে কয়েকটা জিনিস বললাম, একটা ধারণা নাও এই পেপারের মধ্যে 20টা পেজ আছে, আমার এত দরকার নেই, আমি আপাতত কাজটা কি করেছে, কি ফাইন্ডিং করেছে, কি দিয়ে করেছে। এরপরে যখন তোমার আরও জানার আগ্রহ হবে তখন তুমি আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট জানতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নর্মালি আমাদের দেশে 90% স্টুডেন্টই, ন্যাশনালের কথা যদি বলে 100% স্টুডেন্ট এগুলো বোঝে না। আর যদি আমরা পাবলিক প্রাইভেটের কথা চিন্তা করি তাহলে হচ্ছে 80% স্টুডেন্ট এগুলো বোঝে না। একটা থিসিস প্রপোজাল, প্রজেক্ট প্রপোজাল, রিসার্চ প্রপোজাল কী করতে হয় এটা জানি না। এটা যদি করতে পারো তোমার অ্যাটলিস্ট 50% আইডিয়া চলে আসবে তোমার প্রজেক্টের উপর এবং তোমার বই দেখার উপর। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? আর ডেডলাইন স্যাটারডে, তোমরা যদি বলো আমি 2 দিন বাড়াই দিতে পারি। হ্যাঁ, কম হয়ে যায়। পড়তে পড়তে হচ্ছে কি ডট কপিটা আজকে নিয়ে যাও আমার কাছ থেকে, একটু দেখো, যখন ওটা নিয়ে বসবা তোমার 2 দিন এটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আসার সময় আছে অথবা গুরুত্ব না দাও, তাহলে তুমি 2 মাসেও পারবে। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, নেক্সট উইকে। তারপরে কবে? রবিবার। আচ্ছা, নেক্সট স্যাটারডে কত তারিখ হচ্ছে? হ্যাঁ, 18। তারপরে 25 একটা হচ্ছে তোমার, এটা 26 হচ্ছে। আর নেক্সট হচ্ছে কত তারিখে হচ্ছে? 18। 18 একে 25 হচ্ছে তোমার, এটাকে কি করে বলতে হবে? রিভিউ ডেট। আমরা ওই দিনে নেক্সট শনিবারে ওই দিনে তোমরা কে কতটুকু কাজ করেছো তার উপরে আমরা হচ্ছে ডিসকাস করবো। তোমাদের কোশ্চেন থাকলে, তোমাদের কোথাও যদি বোঝার থাকে তো সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আর 25 তারিখে তোমাদের সাবমিট করতে হবে। এবং টপিক যদি তোমরা সেমও নাও, একটাও নাও, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার করতে হবে। কেউ কারোর লেখা সেম হতে পারে। কথা কি বুঝতে পারছো? এবং শুধু এটা সাবমিট করলেই হবে না, আমাকে বলতে হবে, বুঝাইতে হবে যে আমরা এই কাজটা করতে চাচ্ছি এই ম্যাটেরিয়াল দিয়ে, এই মেথডে, এবং এইভাবে করলে আমরা এটা পাবো। পাশাপাশি হচ্ছে কি রেফারেন্স থাকতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে যে ওরা অমক পেপারে অমক অথর সেই কাজ করেছে। কথা বুঝতে পারছো? এই কয়েকটা জিনিস। What, how, কি জিনিসটা নিয়ে কাজ করতেছো, কিভাবে করতেছো, আউটকাম বলা যায়, হোয়াট ওয়েন বলা যায়, মানে হোয়াট ওয়েন হাউ এই কয়েকটা কোর্সে পড়লেই বোঝা যায় আর কি। সেক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো কি কাজ করেছো, কি দিয়ে করেছো, কেন করেছো। কি পেজ? এটা হু না হোয়াট। তারপর রেজাল্টটা বলতে পারো কি
শিখতে গেছো সেটা বলতে পারো। তারপর হচ্ছে ফিউচার রিকমেন্ডেশন। ধরো আমি কি বললাম, আমি খেলতে গেলাম, আমি হচ্ছে একবার আউট হয়ে গেলাম, বলটার সাথে ফ্রি হতে হবে, পরে আমি তোমাকে বলে আসলাম বল কিন্তু ইউটার হচ্ছে, তুমি একটু ঠেকাই গেলে বলতে পারি না এই বলারের ইউটার হচ্ছে, আর তোমরা যা 6 মারা মানে ক্রিজের বাইরে যায় না এত জোর 6 মারা। হ্যাঁ খাই না, কলা খাওয়া যাবে, তাও সুস্থ আছে না। আর অলরেডি ব্যাপার হচ্ছে কিছুই খাওয়া হয় না, বিস্কুটও খাওয়া হয় না। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো আমাদের বলার দায়িত্ব, আমরা বলতেছি। এবং এই জিনিসগুলো কখন গুরুত্বপূর্ণ মনে করবা, যখন হচ্ছে তোমার 4 বছর শেষ হয়ে যাচ্ছে, তুমি সার্টিফিকেট পাচ্ছ না, তখন তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে। এবং ডিপার্টমেন্ট থেকে তোমাকে যদি ছাড় না দেয়, ইউনিভার্সিটি তোমাকে কখনো ছাড় দেবে। এই জন্য জিনিসগুলো হচ্ছে একটা সাবজেক্ট পড়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে এগুলোর গুরুত্ব এখন বেশি। এবং এই সাবজেক্টের 3 ক্রেডিট আছে, 3 ক্রেডিট আছে, 3 ক্রেডিট আছে, 3 ক্রেডিট, টোটাল 12 ক্রেডিট এক সেমিস্টারের সময়। কথা বুঝছো? থিসিসে 6 ক্রেডিট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 3 ক্রেডিট, কম্প্রিহেনসিভ ভাইভা 3 ক্রেডিট। এই 6 ক্রেডিটের কাজ, টোটাল 12 ক্রেডিটের কাজ ডিপেন্ড করতেছে এই 6 ক্রেডিটের। 12 ক্রেডিটের পারফরম্যান্স, রেজাল্ট সবকিছু ডিপেন্ড করতেছে 6 ক্রেডিটের উপর। বুঝছো? আর 12 ক্রেডিট খারাপ হয়ে গেলে রেজাল্ট ফার্স্ট নাম্বার ওই 6 ভাইভা ক্রেজি থাকে। ঠিক আছে? এজন্য একটু গুরুত্ব দাও, এটা আসলে গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো বুঝতেছো না। যখন সার্টিফিকেট পেতে যাবা, কারণ ডিপ্লোমারা 3 বছরের জন্য বলতে হয়েছিল 9 ব্যাচ পর্যন্ত, তারা 5 বছর হয়ে গেছে এখনো সার্টিফিকেট পাচ্ছে। কারণ আমরা তো মানে আর যাই হোক, আমরা এখানে এতটুকু কোয়ালিটি এনশিওর করি। ডিপ্লোমার স্টুডেন্ট তার ইউনিক একটা কাজ করে এখানে সাবমিট করে যেতে হয়, আর তোমাদের রেগুলার এটা তো কল্পনার বাইরে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো যে এটা ইম্পর্টেন্ট, এবং যে কোনো ওয়েতে যেভাবে তোমাদের কাজ করতে সুবিধা হয়, যে টিচারের হেল্প নিতে সুবিধা হয়, কন্টিনিউয়াসলি তোমাকে হেল্প নিয়ে এগুলো নিয়ে আগাইতে হবে, এর কোনো বিকল্প নেই। শেষ অলরেডি আমরা ক্লাস অনেকদিন নিতে পারি, আমরা এক সপ্তাহে ক্লাস নিতে পারি। আমাদের সিলেবাস তো শেষ করতে হবে, তোমরা শিখো আর না শিখো সেটা তোমাদের, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাটলিস্ট সিলেবাসটা শেষ করা। আমরা কি রিঅ্যাক্টিভ ডেট ধরছিলাম? মিডের পরে দেওয়ার কথা ছিল। পার্ট 2 পড়ছো না? ওয়ার্ড প্রসেসিং পার্ট 2 পড়ছো? শিওর? পার্ট 2 তে তোমরা ডাই নিয়ে পড়ছিলে না? ডাই পার্ট 2 তে তোমার মশা কেমন হচ্ছে? লার্ভা নেই? পার্ট 2 তে আমরা ডাই করেছিলাম 3-4টা। তোমাদের তো একটু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তোমরা পার্ট 3 গুলো পার্ট 2 তে পড়ে ফেলছো। ডিরেক্ট, অ্যাসিড, বেসিক, ভ্যাট এইগুলো পড়ছিলাম। হ্যাঁ, এটা তো ঠিক আছে। ডিরেক্ট ডাই, ভ্যাট ডাই, অ্যাসিড ডাই, রিঅ্যাক্টিভ ডাই, রিঅ্যাক্টিভও পড়েছিল। না স্যার রিঅ্যাক্টিভ পড়ে না, মানে এগুলোই ছিল আর কি, ভাগ ছিল তাই। যদি রিঅ্যাক্টিভ না পড়ায় ওকে, আর পড়ায় থাকলে কিছু করার নেই, আবার পড়তে হবে, কারণ কারিকুলাম আছে। ওই যে আইডল ডাই গুলো অ্যাজো, অজো না অ্যাজো।
সাবজেক্টের প্রথম দিকে ক্লাসগুলোতে একটা ডাইসের স্ট্রাকচার আঁকাইছিলাম এই রুমে, মনে আছে? সেটা তোমরা সেটা একটা ডাইয়ের স্ট্রাকচার আঁকাইছিলাম, মনে আছে? হ্যাঁ, কি কিছু বললা? আচ্ছা, রিঅ্যাক্টিভের বাংলাটা কি বলো তো? রিঅ্যাক্টিভ আগে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, ডাইটাকে বলো, হোয়াট ইজ ডাই পার্ট কিন্তু করছো। ডাইটাকে বলো। হ্যাঁ, এখন খেলাধুলা থেকে বাদ দাও, একটু মনোযোগ দাও পড়াশোনা, সময় বেশি নেই, তোমাদের 1.5 মাস পরে করতে পারি। Dye is one kind of coloring substance which can impart coloring effect on the materials. Materials can be wood, metal, textile materials, etc. The coloring substance, যার মধ্যে color bearing substance that can impart coloring effect on the materials, যেটা কি করে অন্য ম্যাটেরিয়ালের উপর কালারিং ইফেক্ট প্রডিউস করতে পারে, তাই না? আচ্ছা, রিঅ্যাক্টিভ ডাই হচ্ছে যে ডাইগুলো কি করে রিঅ্যাকশনে যায়, তা হচ্ছে কি করে কোভ্যালেন্ট বন্ড গঠন করে, স্ট্রং কেমিক্যাল বন্ড গঠন করে, রিঅ্যাকশন করে টেক্সটাইল ম্যাটেরিয়ালের সাথে রিঅ্যাকশন করে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড গঠন করে। এই ধরনের ডাইসগুলোকে আমরা কি বলে থাকি? রিঅ্যাকটিভ ডাইস বলে থাকি। এটাকে যদি আমরা এইভাবে বলি, রিঅ্যাকটিভ ডাইস আর ডিফাইন্ড অ্যাজ দ্য ডাইস প্রোডিউস স্টেবল কোভ্যালেন্ট বন্ড উইথ দ্য সেলুলোজ। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা জিনিস একটু শর্টলি মনে রাখার চেষ্টা করি রিঅ্যাকটিভ ডাইসের। রিঅ্যাকটিভ ডাইস আর অ্যানায়নিক ডাইস। কি? অ্যানায়নিক ডাইস। অ্যানায়নিক মানে what do you mean by anionic? আয়নিক না, আয়নিক না, মানে আয়নিক মানে তো পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে। অ্যানায়নিক নেগেটিভ, আয়নিক এর পজিটিভ হচ্ছে, ক্যাটায়নিক পজিটিভ। অ্যানায়নিক হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ডাইস। আচ্ছা, আমরা এগুলো পড়বো, বেসিক একটা ধারণা নিয়ে।
reactive dyes are anionic type of dyes which can create a strong covalent bond with cellulose. ঠিক আছে? আর আমরা এই কথাগুলো বলতে পারি reactive অথবা functional group. The reactive dyes contains reactive or functional group. That's why we can say this is reactive dye. As a brilliant shade can be produced. Brilliant মানে মেধাবী, ব্রিলিয়ান্ট সেই মানে পারফেক্ট সেই হ্যাঁ পারফেক্ট বোঝাই না, এখানে ব্রিলিয়ান্টটা হচ্ছে তোমার ব্রিলিয়ান্ট হচ্ছে অনেক উজ্জ্বল, ব্রাইট ব্রিলিয়ান্ট। ব্রাইট মানে তো অনেকে বলে উজ্জ্বল না, সেরকম ব্রাইট। আচ্ছা, এনি টাইপ অফ শেড, শেড তো বুঝতেছো তোমরা, শেড বুঝো? হোয়াট ইজ শেড? একটা কালারের বিভিন্ন shade থাকে। এরিয়াটা হচ্ছে সেই কয়েকটা যে ভাগ থাকে তুমি আসো, বুঝে নিচ্ছ এগুলো কি পড়াচ্ছে? মনে হয় না যে এটা কি পারবে নাকি কি পড়ানো হবে, কিছু মনে হয় না। শেড বোঝো না? সবুজ মিয়া কি এই যে ফ্যাক্টরিতে ঘুরে আসলে গেছিল, শেড কথা শুনছো? সেটা স্যার সেই তো বলে না যে একটা কালারের কয়েকটা ভাগ থাকে আমি আবারও বলি, তোমাদের একটু অপমান করি। তোমরা যেভাবে শিখতেছো, একটা অশিক্ষিত লোক 3 মাস কাজ শিখাইলে সে শিখবে, এই কথাগুলোই বলি। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকে? শেড মানে কি? কাট করতে পড়ছো আমার ক্লাসে, এখানেও আমি পড়েছি। শেড ইজ দ্য ডেপথ অফ আর ভয়ঙ্কর অবস্থা ভাই, একটু পড়াশোনায় মনোযোগ দাও। এই তোমার খেলা শেষ হয় নাই? খেলা শেষ? একটু মনোযোগ দাও, আমি আর 10-15 মিনিট পরে বলবো। শেড ইজ ডেপথ অফ কালার। কি ডেপথ অফ কালার? ডেপথ অফ কিসের? হ্যাঁ, ডেপথ অফ কালার বলতেছে, ডেপথ কিসের সেটা কনফিউজ হয়ে গেছে। আজব ব্যাপার সেটা। কিসের এই ডেপথ কোথায় কোথায় যায়, মানে কোথায় মেজার করা হয়? হ্যাঁ না, তোমার এই ডেপথ কোথায় আমরা বুঝতে পারবো? আমরা মানে অ্যাপ্লাই করার পর বুঝবো না কোথায় অ্যাপ্লাই করবো? ফ্যাব্রিক, টেক্সটাইল ম্যাটেরিয়ালতে। ধরো আমার এটা হচ্ছে এইখানে 2টা শেড আছে, এখানে কয়টা শেড আছে? এটাকে আমরা কি বলতে পারি? শেডের কথা বলছি, কালারের কথা বলতে বলছি। এটা ডার্ক শেড, এটা লাইট শেড, তাই না? আচ্ছা, এরপরে এই শেড দ্বারা বোঝাচ্ছে কি এটা ডার্ক, কেন বলতেছি? ডেপথ। এখানে কালার বেশি আছে, রং বেশি আছে, এখানে রং কম আছে, তাই তো? শেড তো বুঝছো। Any type of shade can or tone can be produced by reactive dyes. আচ্ছা, এখন আসো properties, structural properties of reactive dyes. কনভোকেশনে ভলান্টিয়ারে তোমরা অ্যাপ্লাই করছো না? কি স্যার স্যার আপনি একটা সিরিজ কেন করছো না সবাই? তোমাদের একটা মিটিং হবে, চিফ
Soed Rizwana Hasan. Born of British. এই স্ট্রাকচারটা সবাই একটু আলাদা হবে। এই স্ট্রাকচারটা সবাই একটু আলাদা। স্টুডেন্ট বেড়া বর্ণমান কলম আছে কাজে আছে। চার মিনিট এটা একটা সিআই দ্বারা বোঝাচ্ছে কালার ইন্ডেক্স। রিঅ্যাক্টিভ রেট ডাইসের একটা মলিকুলার স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার এটা? মলিকুলার স্ট্রাকচার। মলিকুলার বাংলা জানো তো? কি সবাই জানো? কি হ্যাঁ পরমাণু মনোবার বলছো? মনোবার ঠিক আছে। আচ্ছা মনোবার একটা ইউনিট একটা সংখ্যা, পলিমার বলতে ভুল হয়েছে। আর মনোমার মানে যে স্মল মলিকুল অথবা অ্যাটম হতে পারে। যাই হোক এটা একটা মলিকুল একটা অণু। স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ রিঅ্যাক্টিভ ডাইস এর ক্ষেত্রে আমরা প্রথম কনসিডার করব রিঅ্যাক্টিভ ডাইস আর রিজেম্বল অফ ডিরেক্ট ডাইস। ডিরেক্ট ডাইস পড়ছো না? ডিরেক্ট ডাইসের মতোই একদম সেম স্ট্রাকচার, বাট ডিফারেন্স ইজ in this molecular structure at least one reactive or functional group can be added.
ঠিক আছে? যদি তোমার এরকম হয়, এই স্ট্রাকচারটা একটা রিঅ্যাক্টিভটা, এই ডাইরেক্টটা যখন করছে তখন তোমরা জানো যে ডাইরেক্টটা যখন ডেভেলপ করা হয়, ওই ডাইরেক্ট ডাইসের সব ধরনের প্রপার্টিস ভালো ছিল, খুব ইজিলি ডিরেক্টলি সেলুলোজিক ম্যাটেরিয়ালে অ্যাপ্লাই করা যেত, এই জন্য এটাকে ডিরেক্ট কটন ডাই বলা হয়ে থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছিল কি ফাস্টনেস, কালার ফাস্টনেস প্রপার্টিসটা ভালো ছিল। টাইম করার পরে গার্মেন্টস করার পরে ওয়াশ করলে কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত কালার উঠতেই থাকে, কালারের স্থায়িত্বটা ভালো ছিল। এই জন্য কী করে তোমার হচ্ছে রিঅ্যাক্টিভ, ওই ডিরেক্ট ডাইকে ডেভেলপ করা হয়, তার হচ্ছে ডাই মলিকুলার স্ট্রাকচারের সাথে একটা ফাংশনাল গ্রুপ অ্যাটাচ করে দিতে হবে, একটা গ্রুপ ফাংশনাল গ্রুপ রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাটাচ করে দেওয়া হয়, তখন এই ডাইসগুলোর নামকরণ করা হয় রিঅ্যাক্টিভ। কথা কি বুঝছো? ডাইরেক্ট ডাইয়ের স্ট্রাকচারে যখন হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাড করে দিচ্ছি রিঅ্যাক্টিভ ডাই। A typical reactive dye group contain the chromophore as azure. একটা টিপিক্যাল টাইপের রিঅ্যাক্টিভ ডাই এখানে আমরা ড্র করছি, contain as a group, মানে chromophore গ্রুপ আর কি, azure হতে পারে অ্যান্থ্রাকোনিন হতে পারে, যাই হোক কমন যেটা সেটা আমরা একটা কমন একটা সিম্পল একটা টিপিক্যাল টাইপের রিঅ্যাক্টিভ ডাইসের স্ট্রাকচার আমরা এখানে ড্র করেছি। তার মধ্যে অ্যাটলিস্ট যে পার্টগুলো থাকা ম্যান্ডেটরি সেইগুলো এখানে আছে। এই ক্রোমোফোর গ্রুপ যদি না থাকতো পুরো কম্পাউন্ডটাকে আমরা কখনোই কালার অথবা ডাই বলতে পারতাম না, কালারিং সাবস্টেন্স অথবা ডাই বলতে পারতাম না। তার মানে এই ক্রোমোফোর গ্রুপটা পুরো ইয়াটাকে কালার এডিং গ্রুপ হিসেবে কাজ করতেছে, যেটা কালার প্রডিউস করতেছে। আর কালারটা আপনি প্রডিউস করে জানেন এই মলিকুলের উপর যখন সানলাইট অথবা আর্টিফিশিয়াল ডে লাইট পড়ে তখন এটা কি হয়, আমরা কোন একটা বস্তুকে কেন দেখি? রিফ্লেকশনের কারণে, তাই না? দেখলে কোন বস্তুকে কোন কালারে কেন দেখি? একটা বস্তু এটা হচ্ছে তোমার গ্রিন কালার, কেন গ্রিন? এই পাশটা একই জিনিস, একটা একসাথে আছে, এটা ব্লু দেখতেছে, এটা গ্রিন দেখতেছে, কেন দেখতেছে? হ্যাঁ, রিফ্লেকশন। এর কাছে সেম লাইট করতেছে, এর কাছে সেম লাইটই করতেছে, দুটো দুই কালার কেন দেখতেছে? মানে ডিফারেন্ট টাইপসের ওয়েভলেংথের রেগুলার রিফ্লেকশন করছে। যেমন এটা এই পার্টে যখন পড়তেছে এটা সব ব্লুকে রিফ্লেকশন করতেছে, বাকিগুলো অ্যাবজর্ব করতেছে, আর এটা কিন্তু গ্রিন, তাই না? জিনিসটা হচ্ছে এই ক্রোমোফোর গ্রুপটাই সে ইন্ডিকেট করে দেবে যে এই প্রোডাক্টে কোন কালার, সে বাকি 6টা কালারের ওয়েভলেংথকে সে অ্যাবজর্ব করে, এটা যদি তোমার রেড হয় রেড ওয়েভলেংথের রেটাকে সে রিফ্লেক্ট করবে, যখনই ওই রেগুলো রিফ্লেক্ট করে আমাদের রেটিনাতে আসে তখনই তো আমরা বলতে পারি না এটা কালার রেসপন্স আছে না, তখন আমরা একটা বলতে পারবো এটা রেড, এটা গ্রিন। আর এই কাজটাই করে হচ্ছে তোমার এই ক্রোমোফোর গ্রুপ, অ্যাজো, অ্যান্থ্রাকোনিন এইগুলো। আচ্ছা, তাহলে ক্রোমোফোর গ্রুপ থাকা কি ম্যান্ডেটরি না একটা টিপিক্যাল ডাইস স্ট্রাকচারে? সেম আসো সোলেবলাইজিং গ্রুপ, এই যে কম্পাউন্ডটা এটা যদি একটা বালি কণার মতো, বালি কণা যে গ্রুপ করা সম্ভব, এবং বালি কণা কি অন্য কোনো বস্তুকে কালার করতে পারে? হ্যাঁ, সেটা কি সোলেবল? তার মানে অবশ্যই এই প্রোডাক্টটাকে, এই কম্পাউন্ডটাকে আমরা যদি অন্য কোনো বস্তুতে রং করতে চাই তাহলে ওর হচ্ছে অন্য বস্তুকে রং করার জন্য যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াতে সে সোলেবল হতে হবে, বুঝলি? দ্রবীভূত হতে হবে। সোলেবলাইজিং গ্রুপ কি সোডিয়াম সালফোনেট আছে, আরও অনেক ধরনের আছে, অ্যামাইনো আছে, হাইড্রক্সিল আছে, তারপর হচ্ছে তোমার অ্যামাইড অ্যাসিডগুলো আছে, যাই হোক এগুলো হচ্ছে তোমার সোলেবলাইজিং গ্রুপ, পুরো কম্পাউন্ডটাকে সোলেবল করবে, ওয়াটার হোক অথবা যে কোনো সলভেন্ট হোক। আচ্ছা, 3 নম্বর আছে ব্রিজিং গ্রুপ। দেখো এটা কিন্তু ছিল টিপিক্যাল ডিরেক্ট ডাই স্ট্রাকচার, এই পর্যন্ত ছিল টিপিক্যাল ডিরেক্ট ডাই স্ট্রাকচার। রিঅ্যাক্টিভ কখন হচ্ছে? একটা রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাড করা হয়েছে,
এখন এমনি এমনি তো কোনো কিছুর সাথে লেগে থাকে না, থাকে একটা একটা ব্রিজ করতে হয়, একটা বন্ড করতে হয়, অথবা কি করতে হয়, কি করতে হয়, সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয়। তো সেখানে তোমার যেটাই হোক, যেভাবে হোক, এই যে একটা নতুন একটা গ্রুপ, সেই গ্রুপকে অ্যাড করার জন্য সেখানে আরেকটা ব্রিজিং গ্রুপ হিসেবে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, অ্যামাইড লিঙ্কেজ আছে, অ্যামাইনো আছে, যাই হোক সেই কাজটা করতেছে পুরো রিঅ্যাকটিভ গ্রুপটাকে, ফাংশনাল গ্রুপটাকে এই বডির সাথে অ্যাটাচ করে দিচ্ছে, ধরে রাখতেছে হ্যান্ডেশন। আচ্ছা, এরপর আসো রিঅ্যাকটিভ ফাংশনাল গ্রুপ। এর কাজ হচ্ছে এই যে আমরা ডিরেক্ট ডাইসের যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, হার্শনেস প্রপার্টিজ ভালো না, কারণ তোমার ডাইস মলিকুল এর মধ্যে ঢুকাইছে, রং হয়েছে, আবার যখন নর্মাল ওয়াশ করতেছে উঠে যাচ্ছে, তার মানে কি এই ফাইবারের সাথে ওই ডাই কালারের কোনো ধরনের মানে বন্ড হয় না, ইন্টারাকশন হয় না, বুঝলি? সে কি করেছিল, ঢুকছিল, ক্যাপাইছিল, ঢুকছিল, আবার এখন পানিতে আবার উঠে চলে যাচ্ছে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, এই রিঅ্যাকটিভ গ্রুপের কাজটা হচ্ছে ফাইবারের সাথে বন্ড গঠন করা, বুঝলি? ফাইবারের সাথে কেমিক্যাল বন্ড গঠন করা, আর এই কেমিক্যাল বন্ড গঠন করার কাজটাই করতেছে কে, রিঅ্যাকটিভ গ্রুপ। রিঅ্যাকটিভ গ্রুপ বিভিন্ন টাইপের আছে, আমি পরবর্তীতে পড়াবো। আর প্রত্যেকটা টাইপের রিঅ্যাকটিভ গ্রুপের রিঅ্যাক্টিভিটি আছে, তার কি বলে, শুধু রিঅ্যাকটিভ গ্রুপ রিঅ্যাক্টিভিটি শো করে কিনা আরো কোনো ধরনের প্রপার্টি শো করে কিনা সেগুলো বলবো। আচ্ছা, ফাইনালি কি আছে, এই যে মেইন বডিটা, ডাই ক্রোমোজেন মেইন স্ট্রাকচারটা। এখন এটাকে আমরা ক্রোমোজেন বলতেছি। এটা হচ্ছে একদম সিম্পল টিপিক্যাল টাইপের রিঅ্যাকটিভ ডাইসেল স্ট্রাকচার, এগুলো কমপ্লেক্স ফর্ম। এটা কয়টা ফাংশনাল গ্রুপ এখানে, একটা। যদি বাই ফাংশনাল হয়, ট্রাই ফাংশনাল হয়, মিক্সড বাই ফাংশনাল হয়, ধরো এইখানে আছে, এটা হচ্ছে কি ক্লোরিন না, আর এখানে তিনটা অ্যাজিন না, তার কি ডাই ক্লোরো ট্রাই অ্যাজিন, ডাইক্লোরো ট্রাই অ্যাজিন। এটা আরো বিভিন্ন হয়, মনোক্লোরো হয়, একটা ক্লোরিন দিয়ে হয়, মনোক্লোরো মানে ডিসিটি এমসিটি বিভিন্ন হয়, মিথাইল সালফোন হয়, নাইট্রোজেন আছে তিনটা, নাইট্রোজেন তিনটা আছে, নাইট্রোজেনের বড় কিন্তু 2 মানে তিনটা ইলেকট্রন। এখানে আবার ভুল হতে পারে, তোমরা মিলাই নি, না নাইট্রোজেনের হাতে তিনটা তোমার এখানে ভুল আছে মনে হয়, এমন আছে না, ওটা ঠিক করে দিও। আচ্ছা, তাহলে এই যে ফাংশনাল গ্রুপ, এটা বিভিন্ন টাইপের আছে, ভিনাইল সালফোন আছে, তারপরে হচ্ছে তোমার ট্রাইঅ্যাজিন টাইপের আছে। আর এই ফাংশনাল গ্রুপ, এই যে ট্রাইঅ্যাজিনের সাথে যেগুলো যুক্ত হয়, এগুলো হচ্ছে তোমার হ্যালোজেনেটেড যে ইয়াগুলো আছে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যুক্ত হয়। এবং এই মেটালিক পার্টগুলো যখন হচ্ছে রিঅ্যাকটিভের সাথে যুক্ত হয়, তখন হচ্ছে শেডের ব্রাইটনেস বেরিয়ে আসে, ব্রিলিয়ান্ট শেড প্রডিউস হয়। ধরো একই টাইপের শেড, একই কালার করছো, এক ধরনের ডাইস দিয়ে কালার করছো, সেখানে মেটাল পার্টটা নেই, আরেক ধরনের করছো, সেটা মেটাল পার্ট আছে, দুটো পাশাপাশি রাখলে দেখবে যে একটা ব্রাইটনেস অনেক বেশি আছে না, সেম একটু ম্যাডি টাইপের মানে ডাল টাইপের, আরেকটা হচ্ছে ব্রাইটনেস অনেক বেশি, সেম সব কিছু দিতে বলছে। এইগুলো হচ্ছে অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে পড়ব। তাহলে মাথায় নিয়ে নাও, এটা একটা টিপিক্যাল রিঅ্যাকটিভ ডাইসের স্ট্রাকচার, তার মেজর 5টা পার্ট থাকে। যে কোনো ডাইসের ক্ষেত্রে যাও, অ্যাটলিস্ট এই কটা থাকে, এটা স্যার। আর রিঅ্যাকটিভের ক্ষেত্রে রিঅ্যাকটিভ অথবা ফাংশনাল গ্রুপটা নতুন করে অ্যাড করা, এবং এটা একাধিক থাকতে পারে। আচ্ছা, থার্ড প্রপার্টিসে আসো। এটা একটা মনোফাংশনাল রিঅ্যাকটিভ ডাইস, তাই না? মনোফাংশনাল রিঅ্যাকটিভ ডাইস আমি স্ট্রাকচার দিয়ে পুরো 5-6টা প্রপার্টিস আছে বোঝাই দিচ্ছি। আমি আবার একটু সামনে যাব। মনোফাংশনাল রিঅ্যাকটিভ ডাইসের একটা মানে একটা ফাংশনাল, একটা ক্রোমোজোম থাকবে,
3 নম্বর প্রপার্টি শেষ। 4 আসুন মিক্সড বাইফাংশনাল রেক্টিফায়ার্স। এটা পরে শেষ করব। এইগুলো একটু ড্র করো, ড্র করলে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট বাইফাংশনাল ক্ষেত্রে দেখো কয়টা ক্রমফল গ্রুপ আছে? ক্রমফল গ্রুপ কয়টা? কয়টা? ক্রমফল গ্রুপ কয়টা? ফাংশনাল গ্রুপ কয়টা? সলিউবলাইজিং গ্রুপ কয়টা? হ্যাঁ, ক্রোমোজোন কয়টা? একটাই থাকবে। ক্রোমোজোন বেশি হতে পারে, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যায়। কিন্তু বাইফাংশনাল ট্রাইফাংশনাল নরমালি ক্রোমোজোন একটাই থাকে, মানে স্ট্রাকচারটা বডিটা। এখানে ক্রোমোফল গ্রুপ কয়টা? একটা দুটো। রেজিং গ্রুপ কয়টা? ফাংশনাল গ্রুপ কয়টা? ফাংশনাল গ্রুপ দুইটা। তা ফাংশনাল গ্রুপ দুইটা, ফাংশনাল গ্রুপকে ধরতে গেলে দুইটা হাত লাগবে না? তো রেজিং গ্রুপ দুইটা, ফাংশনাল গ্রুপ দুইটা, সলিউবলাইজিং গ্রুপ দুইটা, ক্রোমোজোন একটা, ক্রোমোফোর দুইটা। বুঝতেছো তো? মানে ডাইসের স্ট্রাকচার তো বুঝতেছো। এইগুলো যদি বোঝো, কোনটা কি কাজ যদি বোঝো, তাহলে তোমার 50% ডাইস বোঝাই হয়ে যাবে। আচ্ছা, যদি সিমেট্রিক্যাল বাইফাংশনাল রিঅ্যাক্টিভ ডাইস হয়, সিমেট্রিক্যাল, এরকম আরেকটা স্ট্রাকচার আছে, সেখানে তোমার বাইফাংশনাল, বাই মানে কি? সিমেট্রিক্যাল বাইফাংশনাল আরেকটা এরকম স্ট্রাকচার থাকে এবং সেখানে দুইটা ক্রোমোজোম হতে পারে। সেই স্ট্রাকচার আমরা যাচ্ছি না, জটিল স্ট্রাকচার দরকার নেই। এরপর আসো স্ট্রাকচারাল প্রপার্টিসের শেষের দুইটা প্রপার্টিস হচ্ছে এনি টাইপ অফ শেড
can be produced by this type of dyes. Any type of brilliant shade. अच्छा metal group नहीं तो आगे बोलना ना metal group can be added to the dyes molecular structure that can produce the brilliant brighter shade as comparison with others synthetic dyes. अच्छा by using reactive dyes এই স্ট্রাকচারাল প্রপার্টিসটা বুঝতে পারলে মোটামুটি আমরা এই ডাইস নিয়ে পরবর্তীতে আগাইতে পারবো। ডাইসের প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা কথা বলবো, প্রত্যেকটা পার্টের এক্সাম্পল নিয়ে কথা বলবো। সেলুলোজের সাথে কী ধরনের বন্ড গঠন করতেছে, কীভাবে বন্ডটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা ওই বন্ডের ইয়াগুলো মেকানিজমগুলো আমরা দেখব পরবর্তীতে ক্লাসগুলোতে ইনশাল্লাহ। রিঅ্যাক্টিভ ডাই সেলুলোজ ডাইয়ের ক্ষেত্রে অলমোস্ট 98% ইউজ হয়ে থাকে।